আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, প্রকৃতি নিয়ে। প্রকৃতি আমাদের উপরে অনেক গোসা করে আছে, অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক অভিমান করে আছে। প্রকৃতি এখন আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। তার কারণ হলো আমরা যুগের পর যুগ, বছরের পর বছর ধরে প্রকৃতিকে দারুণভাবে অবহেলা করেছি, তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, তাকে বাঁচতে দেই নাই, তাকে তার মতো করে নেচার, স্বাভাবিক ন্যাচারাল যে তার বেঁচে থাকা, সেটা আমরা করতে দেই নাই। যার কারণে প্রকৃতি এখন ভীষণভাবে রেগে আছে আমাদের উপর, বিশেষ করে বাংলাদেশের উপর। আপনাদের সবার ছোটবেলার কথা মনে আছে? একটু চিন্তা করে দেখেন তো, ছোটবেলায় 80s দিকে। আমি যদি আমাদের গ্রামের বাড়ির কথা বলি, আমাদের গ্রামে ছোটবেলায় আমরা দেখতাম যে অনেক গাছ, গ্রামে বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, রাস্তার পাশে, নদীর ধারে অনেক গাছ। এমন কোনো ফলের গাছ বাদ ছিল না যেটা আমাদের বাড়িতে নাই। আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা, আতা, লাউ, কুমড়া, ওইগুলো সবজি, ফুলকপি, সবই, ডাটা, তারপরে কামরাঙ্গা, জাম্বুরা, কলা, পেঁপে, মানে কি না। আমার এখনো মনে আছে, প্রায় 90s শেষের দিক পর্যন্ত, 2003-4 সাল বা 5 সাল পর্যন্ত এইসব ফল আমাদের কিনে খেতে হতো না। বাড়ি থেকে যেটা উৎপাদন হতো সেটা বাড়িতে তো খাওয়া দাওয়া হতো, ঢাকায়ও আসতো। বস্তা ভরে বাড়ি থেকে ঢাকায় আম আসতো আমার সিজনে। এত গাছ ছিল আমাদের বাড়িতে, শত শত খেজুরের গাছ ছিল। খেজুরের আপনার এই যে খেজুর পাকতো, সেগুলো আমরা ওই যে ঢাল কেটে কেটে পুকুরের মধ্যে ভিজিয়ে রাখতো, সকালবেলা উঠে দেখা যেত সব খেজুর পেকে গেছে। খেজুরের রস শীতকালে 30 কলস, মানে যে মাটির কলস, যেগুলো 30 কলস রস আমি নিজের চোখে দেখেছি। সকালবেলা গাছ থেকে নামানো হতো এবং সেগুলো বড় বড় চুলায়, আলাদা বিশেষ চুলা সেটার জন্য তৈরি করা হতো। সেখানে সেগুলো জাল দেওয়া হতো, নানান রকম রসের ফিরনি, তারপর রসের আধা রস করে সেটা আবার ভাপা পিঠা দিয়ে খাওয়া, তারপর রাব বলে আমাদের গ্রামে এটাকে, রসেরটাকে ঘন করে যেটা করে সেটাকে বলে রাব। সেটাও পিঠা দিয়ে খাওয়া যায় বা মুড়ি দিয়ে খাওয়া যায়, খই দিয়ে খাওয়া যায়। কিন্তু সেই গাছ, সেই খেজুর গাছ বা সেই ফলের অসংখ্য গাছ বা বনজ গাছ এখন আর নাই, বা যেগুলো আছে এত কমে গেছে। যেগুলো আছে এগুলো হয় বন্ধা হয়ে গেছে বা মরে গেছে বা কোনো যত্ন নাই, সেগুলো তার এখন কোনো ফল ধরে না। আম, কাঁঠাল, জাম, কামরাঙ্গা কিছুই ধরে না। খেজুরের রসও পাওয়া যায় না, একেবারে জিরো হয়ে গেছে। কারণ আমরা সবাই শহুরে হয়ে গেছি, আমরা এখন আর গাছ লাগাই না। দালান কোঠা, বিল্ডিং, ইমারত, একটার পর একটা, বিভিন্ন নদী, নালা, খাল, বিল, জমি, চাষের জমি ভরাট করে আমরা বানাচ্ছি কনক্রিটের, গ্রামটাকেও কনক্রিটের শহর বানিয়ে ফেলেছি। গ্রামে অনেক ফাঁকা জায়গা ছিল আগে, যখন আমরা ঢুকতাম রাস্তা দিয়ে, দুই পাশে ফাঁকা। এখন অজস্র বাড়ি, দরকার মানুষ থাকবে কোথায়? ঠিক আছে, করেছে, প্রয়োজনই করেছে, কিন্তু জমি তো শেষ হয়ে যাচ্ছে, গাছ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা করার জন্য, উন্নয়নের জন্য গাছ কাটতে হবে ডেফিনেটলি,
কিন্তু একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো উচিত। সেটা আমরা করি নাই। গত 30-40 বছর এই কাজগুলো আমরা করি নাই, আমরা শুধু কেটেছি। আমরা যখন বিদেশে যাই আমরা দেখি প্রত্যেকটা শহরের চারিপাশে নদী দিয়ে বিস্তৃত। আমাদের ঢাকায়ও কিন্তু চারিপাশে নদী দিয়ে বিস্তৃত, এবং সেই নদীতে কি নাই? মাছ আছে, তারপর নানান রকম বিনোদনের ওয়াটার ট্যাক্সি থেকে শুরু করে শিপ, সো মেনি থিংস, রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট, তারপর চলাচলের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা শুধু রোডের উপর নির্ভরতা নয়, মানে ট্রান্সপোর্টেশন, সিটি ঘিরে ট্রান্সপোর্টেশন। আর আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ওটার পাশে যাওয়া যায়, দুর্গন্ধ, আবর্জনা, বিভৎস অবস্থা। নদীর তলার স্তরে পলিথিন বা বিভিন্ন জিনিস জমতে জমতে এখন যখনই বৃষ্টি হয় তখন শহর যেমন ডুবে, নদীতেও জায়গা নাই পানি যাওয়ার। আর সবচেয়ে বড় কথা, আমরা ঘর পরিষ্কার রাখি, আমাদের মেঝে পরিষ্কার রাখি, রুম পরিষ্কার রাখি, বাথরুমও পরিষ্কার রাখি, কিন্তু ময়লাটা টুপ করে জানলা দিয়ে বাইরে ফেলে দিই, রাস্তায় বা পথে ঘাটে। মানে যেন আমার ঘরটা পরিষ্কার থাকলে হলো, রাস্তা দেশ জাহান্নামে যাক, ওটা আমার মাথা ব্যথা নাই। এটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এবং আমরা বিদেশে গেলে কিন্তু যেখানে সেখানে যে কোনো জিনিস ফেলতে পারি না, কারণ ওখানে জরিমানা হয়। ওখানে ঠিকই ওই পানির বোতলটা বা ড্রিঙ্কসের কোকের বোতলটা হাতে নিয়ে আমরা ডাস্টবিন না দেখা পর্যন্ত হাতে নিয়ে থাকি, বা টিস্যুটা পকেটে নিয়ে রাখি, ফেলি না। কিন্তু আমরা আমাদের দেশে কেন করছি না? এই যে আবর্জনা রাস্তায় ফেলতে ফেলতে সেগুলো কি হয়েছে, ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে। সরকারের আমরা দোষ দিতে পারি, আবহমান কাল ধরেই অনেক কিছু বলা যাবে, কিন্তু আমরা কতটা সচেতন? আমরা কি নিজের কাজটা সঠিকভাবে করছি? আমরা কি এই ড্রেনগুলো বন্ধ করে দেইনি? পলিথিন, ময়লা, এটা সেটা, বাসার সমস্ত আবর্জনা পলিথিন ভরে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি। পানি যাবে কিভাবে? একে তো পানি যাচ্ছে না, তারপরে পানি যাওয়ার পরে যেখানে নামবে সেটাও ডুবে আছে। সেগুলাকে ভরাট করে আমরা বাড়ি করেছি, আমরা বিল্ডিং বানিয়েছি, কারখানা করেছি, তারপরে ব্যবসায়ীরা কারখানা করছে, সমস্ত রাসায়নিক পদার্থ গিয়ে পানিতে ডোবায়, নদীতে। মাছ শেষ। আপনি এখন মাছ খাবেন, মাছের মধ্যে গন্ধ, সব চাষের মাছ। সুস্বাদু মাছ নাই, কারণ হচ্ছে ওরা রাসায়নিক পদার্থ খেয়ে কোনো রকম বেঁচে আছে, বেশিরভাগই বেঁচে নাই। সো মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। মৃগেল মাছ পাওয়া যায় এখন, খুঁজলে পাবেন। যেসব মাছ পাওয়া যায় সবই এখন চাষ করা মাছ। নদীর যে মাছ বা পুকুরের মাছের বা খালবিলের মাছের কথা তো চিন্তাই করা যায় না এখন। কিন্তু একসময় আমরা খালবিলের খুবই সুস্বাদু জিয়ানের মাছ বলে এগুলাকে আমরা খেতাম। সো সব নষ্ট করে দিচ্ছি আমরা। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি প্রকৃতিকে নষ্ট করবেন, প্রকৃতি এখন না, অনেক আগে থেকেই শাস্তি দেওয়া শুরু করেছে, কিন্তু এখন চরম হয়ে গেছে। যার কারণে একটু বৃষ্টিতেই গলা পর্যন্ত, কোমর পর্যন্ত পানি বেরোতে পারি না আমরা। কারণ আমরা তো সব ডোবা, নালা, খাল, বিল ভরাট করে ফেলেছি। কোনো পরিকল্পনা মাফিক আমরা কিছু করি নাই। নদীগুলো খননের কোনো চিন্তা নাই বা হচ্ছে না, দূষিত। লেকগুলো দেখেন, যে কটা লেক আছে ঢাকা শহরে,
দুর্গন্ধ। মানুষ শখ করে লেকের পাড়ে জমি কিনেছিল আগে বাড়ি করে থাকার জন্য। সেই লেকের পাড়ের বাড়িগুলোর জানালা দরজা সব 24 ঘন্টা বন্ধ থাকে, তারা বারান্দায় আসতেও পারে না, মানে এত বাজে দুর্গন্ধ এবং মশা। সমাধান কি? সমাধান একটাই, আমাদের নিজেদের একটু সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের আরো বেশি অ্যাক্টিভ হইতে হবে। নদীর তলাগুলোকে খনন করতে হবে, ড্রেনগুলো একবার পরিষ্কার করে দিয়ে সবাই মিলে তারপর আর ড্রেনে যেন ময়লা না ফেলে। গাছ লাগাইতে হবে। আমরা যদি বাচ্চাদের বাদ দিই, আমাদের প্রায় 12 কোটি মানুষ, আমরা চাইলে কিন্তু 1 মাসেই 12 কোটি গাছ লাগাইতে পারি, বা 2টা করে লাগালে 24 কোটি গাছ। মানে কল্পনা করতে পারেন একটা সিজনে, মানে 1 বছরে 24 কোটি গাছ লাগিয়ে ফেলা সম্ভব। এখন গাছ তো শুধু লাগাইলেও হবে না, সেগুলো পরিচর্যা করতে হবে। আমার এক বন্ধু একটা আইডিয়া দিল, এই আইডিয়াটা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে, আমরা যদি স্কুল লেভেলে, মনে আছে আমরা ছোটবেলায় চারুকলা করতাম, বিভিন্ন ছবি আঁকা, তারপর বিভিন্ন মানে ক্যারেক্টার বানানো, এটার উপর একটা মার্কস ছিল 50 নম্বর। এখন আছে স্কুলে চারুকলা নাই, সৃজনশীলতা আসবে কোথা থেকে? চারুকলাটা আবার অ্যাড করা দরকার স্কুলে। এবং আরেকটা 50 নাম্বার, এটা হলো একটা চারুকলা, আরেকটা 50 নাম্বার অ্যাড করা দরকার পরীক্ষার রেজাল্টের সাথে, যে তুমি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠতে হলে তুমি একটা গাছ লাগাবা, একেবারে ক্লাস 1-এ ভর্তি হওয়ার সাথে সাথে 1 বছর ধরে এটা পরিচর্যা করবা, এবং ফাইনাল পরীক্ষার সময় ওই গাছটা তুমি ভিডিও করে বা ছবি তুলে এনে দেখাবা, এবং তুমি ওই 50-এ 50 পাবা যদি তোমার গাছটা বেঁচে থাকে, পরিচর্যা করো। এটা হচ্ছে 50 নম্বরের, যেটা তোমার ক্লাস 2-এ উঠতে প্রমোশনে সাহায্য করবে। তারপরে 2-তে হলে 2টা লাগাবা, 3-তে হলে 3টা গাছ লাগাবা, 4 থেকে 5-এ উঠতে গেলে 4টা গাছ লাগাবা, 5 থেকে 6-এ উঠতে গেলে 5টা গাছ লাগাবা, 10-এ উঠলে এসএসসি দেওয়ার সময় 10টা গাছ লাগাবা। এরকম করে জিনিসগুলো করা যায়, এবং এখানে অভিভাবকরাও এনগেজ হয়ে যায়। আমার মনে আছে আমরা ছোটবেলায় আমাদের ম্যাটেরিয়ালগুলো কিন্তু বাবা মারাই কিনে দিত, তাই না? সো এই চারুকলাটা এবং গাছ লাগানোর উপরে একটা নাম্বারিং পরীক্ষায় স্কুল পর্যায়ে করা যেতে পারে, যেটা একটা বিপ্লব তৈরি হতে পারে আমার কাছে মনে হয়। এবং ডেফিনেটলি ওই গাছ গার্ডিয়ানরা নিজের খরচেই লাগাবে, পরিচর্যাও নিজের খরচেই করবে, কারণ আলটিমেটলি গাছটা তো তার। এখন প্রশ্ন আসতে পারে, কেউ বলতে পারে আমার তো জমি নাই, রাস্তার পাশে লাগাবে। ঢাকা শহরে একটা প্রশ্ন আসতে পারে, ঢাকাতে আমার বাড়ি নাই বা বাড়ির পাশে জমি নাই বা আমি ভাড়া থাকি, আপনি রাস্তা লাগাবেন, ডিভাইডারে লাগাবেন, বোটানিক্যাল গার্ডেনে গিয়ে লাগাবেন। তারপর এখন তো অনেক রাস্তা আছে, রাস্তার পাশে লাগাবেন, অসুবিধা তো নেই, লাগাতে হবে। গাছ যদি আমরা না লাগাই, আমাদেরকে 50 ডিগ্রি তাপমাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে। এক সময় 80s-এর দিকে একটু চিন্তা করে দেখেন, ফ্যানও লাগতো না, ফ্যান তো ছিল না, কারেন্ট অনেক জায়গাতেই তখন ছিল না, বিশেষ করে গ্রামে। ওয়েদারটা কি স্বাভাবিক ছিল, তাই না? আর এখন ফ্যানে তো কাজই করে না, মানে এত গরম, আর এত এসি লেগে গেছে এই তাপমাত্রার ভয়াবহতার কারণে। এবং এই এসির কারণে গরমটা আরো বেড়ে যাচ্ছে, কারণ বাইরে কি বেরোচ্ছে। সো কত এসি লাগাবেন, তার চেয়ে গাছ লাগান সবাই মিলে। আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি লাগিয়েছেন? হ্যাঁ, আমি প্রতি বছর গাছ লাগাই, আমার নিজের জমিতে, নিজের বাড়িতে, হয়তো গ্রাম দূরে দেখে হয় না, ঢাকার আশেপাশে যেখানে আছে সেখানে লাগাই। প্লাস আমার যে ফাউন্ডেশনটা আছে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এখানে আমরা প্রত্যেক বছর উদ্বুদ্ধ করি গাছ লাগানোর জন্য। আমরা এই পর্যন্ত প্রায় 1.5 লক্ষ গাছ লাগিয়েছি এই ফাউন্ডেশন থেকে। শুধু সুন্দরবনে আমরা লাগিয়েছি 55,000 গাছ। সো করতে হবে, দেশকে বাঁচাতে হলে, নিজে বাঁচতে হলে, আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এই এসি দিয়ে কাজ হবে না, গাছ লাগবে।
নাহলে 50, 52, 60 ডিগ্রি তাপমাত্রা কেউ বাঁচবে না, হবেই। আপনি কল্পনা করেন এখনকার তাপমাত্রা নর্মালি 37, 38, 40 হয়ে যায়। মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করেন, কারণ মরুভূমি। আমরা কি মরুভূমির দিকে যাচ্ছি? গাছ লাগান, জীবন বাঁচান।